2007 সালের 11ই জানুয়ারি মানে আজকের এই দিনটিতেই বাংলাদেশের আকাশে কালো মেঘ ভরে গিয়েছিল। এসেছিল 2 বছরের জন্য অবৈধভাবে সেনা সমর্থিত জরুরি অবস্থার সরকার। 111-এর গোপন তথ্য এবার ফাঁস করলেন মইনুল আহমেদ। 2017 সালের 11ই জানুয়ারি সারা দিনই ছিল নানা জল্পনা কল্পনা। তৎকালীন সেনাপ্রধান মইনুল আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মাসুদ উদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুরের দিকে বঙ্গভবনে গিয়েছিলেন। সে সময়ের ঘটনা প্রবাহ নিয়ে জেনারেল মইনুল আহমেদ একটি বই লিখেছেন। শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ নামে সেই বইতে বর্ণনা করেছেন তৎকালীন রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহমেদের সাথে বৈঠকে কিভাবে জরুরি অবস্থা জারির বিষয়টি উঠে এসেছিল। সে বইতে মইনুল আহমেদ বর্ণনা করেন, আমি প্রেসিডেন্টকে দেশের সর্বশেষ পরিস্থিতি, নির্বাচন, বিরোধী রাজনৈতিক দলের আলটিমেটাম এবং বিদেশি রাষ্ট্রসমূহের অবস্থান, বিশেষ করে নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের দৃঢ় অবস্থানের কথা জানালাম। জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করা হলে যে বিপর্যয় ঘটতে পারে তা সবিস্তারে বর্ণনা করলাম। নৌ ও বিমান বাহিনীর প্রধান নিজ নিজ অবস্থান থেকে প্রেসিডেন্টকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সচেষ্ট হল। সে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বারী। 2007 সালের 22 জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে যে ধরনের সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে সে বিষয়টি গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদকে বুঝিয়েছেন। সার্বিক বিবেচনায় সামরিক কর্মকর্তারা জরুরি অবস্থান জারির পক্ষে যুক্তি তুলে ধরেন। দেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে এমন ধারণা পেলেও বিষয়টি নিয়ে 11 জানুয়ারি সারা দিনই নিশ্চিত করতে পারছিল না আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। সেদিন দুপুরে প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছিল আওয়ামী লীগ নেতাদের। সেই বৈঠকটি হয়েছিল ঢাকাস্থ কানাডীয় হাই কমিশনারের বাসায়। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি আমেরিকার রাষ্ট্রদূত এবং ভারতের হাই কমিশনার উপস্থিত ছিলেন। সে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ ফজলুল করিম সেলিম। সে বৈঠকের বর্ণনা দিতে গিয়ে মিস্টার সেলিম বিবিসি বাংলাকে বলেন, বিভিন্ন কথার এক পর্যায়ে তারা বলল, এভাবে হলে তো দেশ চলতে পারে না, এভাবে হলে তো বিশৃঙ্খলা অরাজকতা বাড়বে। আপনার দুই দল যদি সমঝোতায় না আসেন তাহলে অন্যরকম ঘটনা ঘটতে পারে। ওনাদের কথায় মনে হলো কি যেন একটা হচ্ছে, কারণ ওনারা পজিটিভ কিছু বললেন না। একদিকে রাস্তায় আওয়ামী লীগের আন্দোলন এবং অন্যদিকে বঙ্গভবনে সেনা কর্মকর্তাদের তৎপরতা চলছে। একই সাথে সক্রিয় হয়ে উঠেছিলেন ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরা। পর্দার অন্তরালে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে অনেকটা অন্ধকারে ছিল সদ্য ক্ষমতা থেকে বিদায় নেয়া দল বিএনপি। দলটি তখন 22 জানুয়ারির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। বিএনপি নেত্রী খালেদা জিয়া 10 জানুয়ারি গভীর রাত পর্যন্ত কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। তখন খালেদা জিয়ার সাথে ছিলেন বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন। মিস্টার হোসেন বলেছিলেন, কুমিল্লার পাদুয়ার বাজারে রাত 9 থেকে 11টা পর্যন্ত জনসভা করেছেন। আমরা রাত 1টার সময় ঢাকায় ফিরে আসি। 11 তারিখ বিকেলের দিকে জানতে পারলাম যে সেনাবাহিনী থেকে প্রেসিডেন্ট ভবনে গিয়েছেন এবং সেখানে কিছু একটা হচ্ছে। জাতিসংঘের কিছু একটা চিঠি নিয়ে সেনাপ্রধান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টকে দিয়ে জরুরি আইন ঘোষণা করাচ্ছেন। সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেটি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে তীব্র বিরোধের কারণে সহিংস পরিবেশ ছিল অনেকটা সময় ধরে। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হবার অনেক আগে থেকেই সে সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোধী জোট রাস্তায় আন্দোলন করেছিল। এক পর্যায়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ নিজে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল মইনুল আহমেদ তার লেখা বইতে জরুরি অবস্থা জারির পেছনে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আন্তর্জাতিক প্রেক্ষাপটও তুলে ধরেছেন। সে বইতে মিস্টার আহমেদ বর্ণনা ছিল এরকম, একসময় ক্ষমতাধর কয়েকটি দেশের প্রতিনিধি আমার সাথে দেখা করে জানালো সব দলের অংশগ্রহণ ব্যতিরেকে নির্বাচনে সেনাবাহিনী সহায়তা করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য তারা জাতিসংঘকে অনুরোধ করবে। প্রচ্ছন্ন এই হুমকির পরিণতি অনুধাবন করতে আমার অসুবিধা হলো না। জাতিসংঘের কর্মকাণ্ডের নিয়ন্ত্রক এসব দেশের অনুরোধ ও মতামত যে জাতিসংঘ অগ্রাহ্য করতে পারবে না তা বলাই বাহুল্য। আমি এর পরিণাম চিন্তা করে শিউরে উঠলাম। তারপরেও আমার একমাত্র চিন্তা ছিল কিভাবে সেনাবাহিনীকে রাষ্ট্রযন্ত্রের কর্মকাণ্ড থেকে দূরে রাখা যায়। সে সময় ইয়াজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন ডক্টর সোয়েব আহমেদ। 2 জানুয়ারির নির্বাচনে যখন সব দলের অংশগ্রহণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে তখন ভিন্ন কিছু আজ করছিলেন মিস্টার মইনুল আহমেদ।
সেদিন সব উপদেষ্টাদের বঙ্গভবনে যাবার জন্য অনুরোধ পাঠিয়েছিলেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। ডক্টর সোয়েব আহমেদ বঙ্গভবনে গিয়ে জানতে পারেন যে ৩ বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে বৈঠক করছেন। তখন উপদেষ্টারা পরিষদের সবাই জানতে পারলেন যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন, কিন্তু বিষয়টি আনুষ্ঠানিকভাবে তখনও তাদের জানানো হয়নি। মিস্টার আহমেদ বলেন, এক পর্যায়ে রাষ্ট্রপতি আমাদের সাথে চা চক্রে মিলিত হলেন। সেখানে তিনি জানালেন যে পরিস্থিতির জটিলতার কারণে তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিতে হচ্ছে, আমরা সবাই রেজিগনেশন দিয়ে চলে যাচ্ছি। সে রাতেই শুরু হয়েছিল আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া। প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে সরকারের প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি। তখন ডক্টর ফখরুদ্দিন আহমেদ প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন। সেনা প্রধান জেনারেল মইনুল আহমেদ সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সেই প্রক্রিয়া চালিয়েছিলেন। ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সে সরকারের অন্যতম উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। ডক্টর ফখরুদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এইচ.এম. এরশাদ সহ মজোটের নেতারা। সে সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেছিলেন শেখ হাসিনা। কিন্তু সে সরকার এক পর্যায়ে বিএনপির পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করেছিল। আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেন, শুরুতে ভালো কথা বলা হলেও পরে সে সরকারের উদ্দেশ্য পাল্টে গিয়েছিল। এক পর্যায়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দেবার জন্য তখনকার সরকার নানা পদক্ষেপ নিয়েছিল বলে অভিযোগ ওঠে। রাজনীতিবিদদের পাশাপাশি শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও আটক করা হয়েছিল। সংবাদ মাধ্যমের উপর ছিল কড়া নজরদারি। একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের উপর চাপও বাড়ছিল। অবশেষে 2008 সালের 19শে ডিসেম্বর সকল দলের অংশগ্রহণে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে 2 বছর পর দেশে ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ।